Bismillahirrahmanirrahim. My dear beloved students, viewers and learners, welcome to BDC Online School once again. I am Shuman Bangladesh with you today, Assistant Teacher English, BDC High School, Mirpur, Dhaka. My dear students, today I am going to provide my lecture on punctuation and capitalization. This is a very important topic for you, not only for you, but also for the students of JSC to HSC. Capitalization and punctuation is very important. The viewers who are interested to learn English, punctuation and capitalization is also very important for you. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন, এটা আমরা খুব সহজ মনে করে থাকি কিংবা অবহেলা করে থাকি, তাই এই জিনিসটা কিন্তু আমাদের পড়া হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন খুবই ইম্পর্টেন্ট। যখন পরীক্ষার খাতা দেখি কেউ কিন্তু পাশের পাস পাও না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য রিভাইজড সিলেবাসে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের উপর 10 মার্কস রাখা হয়েছে। তার মানে সুস্পষ্টভাবে ধরে নাও, যারা এবার দশম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য রিভাইজড সিলেবাস আসবে এবং এইখানে নাম্বার থাকবে 10, বাট অবহেলার কারণে এখানে আমরা 2-3-এর উপরে পাই না। তাই সম্পূর্ণ ব্যতিক্রম, কেউ এই ক্লাসটি নেয় না, সাধারণত এই ক্লাসটি দেখো খুঁজে পাবো না। তাই চিন্তা করে দেখলাম এই ক্লাসটি গুরুত্ব অনেক বেশি। আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ দিয়ে করে থাকবে এবং সবাই খাতা কলম রেডি রাখো, আমি কিছু কথা বলব। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এটা যে শুধুমাত্র পরীক্ষায় 10 নাম্বার 5 নাম্বার আছে এটার জন্যই নয়। এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ইংরেজিতে একটি সেন্টেন্স লিখতে গেলে যেমন প্রয়োজন, কথা বলতে গেলে এক্সপ্রেশনের ক্ষেত্রেও তেমন প্রয়োজন। তার মানে হচ্ছে ইংরেজি ভাষাকে আমরা যত ব্যবহার করব, ইংরেজি ভাষাকে যেভাবেই ব্যবহার করি না কেন, সেটা কথা বলতে পারি, সেটা খাতায় লিখতে পারি, সব কিছুতেই আমাদের এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এবং আরো একটি বিষয়, জেএসসি থেকে এইচএসসি পর্যন্ত সকল বোর্ড পরীক্ষায় আমাদের এই টপিকটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। আমরা প্রথমেই আজকের এই ক্লাসটা হচ্ছে পার্ট 1। আমরা দুটি ধাপে ভাগ করব, একটা হচ্ছে পাংচুয়েশন আর একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। আজকের ক্লাসে কথা বলবো এই পাংচুয়েশন নিয়ে এটা, এবং পরের ক্লাসে কথা বলবো ক্যাপিটালাইজেশন নিয়ে। তাহলে আমরা প্রথমেই পাংচুয়েশন নিয়ে যদি কথা বলি, পাংচুয়েশন, হোয়াট ইজ পাংচুয়েশন? পাংচুয়েশনটা কি? আজকের এই ক্লাসে আমি কথা বলবো পাংচুয়েশন নিয়ে, এবং পরে আরেকটি ক্লাস দেবো তোমাদের, সেখানে কথা বলবো ক্যাপিটালাইজেশন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই পাংচুয়েশন মানে কি? হোয়াট ইজ পাংচুয়েশন? আসলে মনের ভাব ভাষার মধ্যে, এই যে মনের ভাবটা, এই মনের ভাবটা তোমরা ইচ্ছে করে মুখের কথাগুলো লিখে রাখতে পারো। মনের ভাব ভাষাতে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা সেন্টেন্সের শেষে অথবা মাঝখানে কিছু চিহ্ন ব্যবহার করে থাকি, যেগুলোকে বলা হয়ে থাকে পাংচুয়েশন। কি বললাম? মনের ভাব ভাষার মধ্যে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য, মনের ভাব ভাষার মধ্যে সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য আমরা কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। সেটা সেন্টেন্সের শেষেও ব্যবহার করে থাকি, সেটা সেন্টেন্সের মাঝখানেও ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলোর নামই হচ্ছে পাংচুয়েশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লেখা আজকের ক্লাসে যা দেব খাতায় লিখে ফেলবা। এবং দিস ইজ দ্য ক্লাস ফর দ্য বোথ শিফট, মর্নিং শিফট অ্যান্ড ডে শিফট, প্রত্যেকের জন্যই কিন্তু ইংরেজি ক্লাস হচ্ছে এটা। সো ছেলে হও মেয়ে হও
প্রত্যেকে ক্লাসে অংশগ্রহণ করো এবং কমেন্টে নাম ও রুল লিখে উপস্থিতি নিশ্চিত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইংরেজিতে 10টি চিহ্ন সাধারণত ইংরেজিতে 10টি চিহ্ন ব্যবহার হয়। 10টি চিহ্ন ব্যবহার হয়। সাধারণত ইংরেজিতে 10টি চিহ্ন ব্যবহার হয়। এই চিহ্নগুলো কি কি? ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক। দ্রুত খাতায় লিখে দেখো, ইংরেজিতে আমাদের যে চিহ্নগুলো সাধারণত ব্যবহার করতে হয় সেগুলো আমরা লিখে দিচ্ছি। দ্রুত লিখে ফেলো শিক্ষার্থীরা। আমার এরপরে আরো একটি অনলাইন ক্লাস আছে জেএসসির সাথে, সো আমাকে কিন্তু দ্রুত করতে হবে। 4 নাম্বার কমা, 5 নাম্বার হাইফেন, 6 নাম্বার ড্যাশ, শূন্যস্থানের মতো থাকে। 7 নাম্বার সেমিকোলন, 8 নাম্বার অ্যাপোস্ট্রফি, নিচের গুলো মুছে দিই। অ্যাপোস্ট্রফি। 9 নাম্বার কোলন এবং 10 নাম্বার ইনভার্টেড কমা, তাহলে এই 10টা চিহ্ন আমাদের ইংরেজিতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। আমরা যেই চিহ্নগুলো, যেই পাংচুয়েশনগুলো মোস্ট ব্যবহৃত হয়, সর্বাধিকবার ব্যবহৃত হয়, সাধারণত সবসময় ব্যবহৃত হয়, সেগুলো নিয়ে আজকের ক্লাসে কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থীরা, খুবই মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এই বছর যারা এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, তাদের এটাকে 10 নাম্বারে রূপান্তর করা হয়েছে। তাহলে চিন্তা করে দেখো এটা কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ আমাদের শিক্ষাবিদরা নীতি নির্ধারকরা বুঝতে পারছে যে এটাকে 5 থেকে 10 করে দিই। কারণ এটা তো শুধুমাত্র বইয়ের উত্তরপত্রে নয়, প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নয়, বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বাস্তব জীবনের জন্য ইংরেজিতে কথা বলতে প্রয়োজন পাংচুয়েশন, ইংরেজি কিছু লিখতে গেলে প্রয়োজন পাংচুয়েশন। সো ইম্পর্টেন্ট। সো দিস টপিক সামটাইমস উই অ্যাভয়েড ইট, আমরা এটাকে অ্যাভয়েড করে থাকি, নেগলেক্ট করে থাকি। কিন্তু আসলে পরীক্ষার হলে এখানে আমরা নাম্বার পাই। ইংরেজি কথা বলতে গেলে এক্সপ্রেশন আসে না, লিখতে গেলে আসে না। তার কারণটা কি? এটা সম্পর্কে আমাদের সুস্পষ্ট এবং সঠিক জ্ঞান নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের পর থেকে তোমাদের জন্য এটা সঠিক হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম 10টা চিহ্ন, 10টা পাংচুয়েশন আমরা সাধারণত ইংরেজিতে ব্যবহার করে থাকি। এর আগে 3টা জানি কি লিখেছিলাম? 1 নম্বরে লিখেছিলাম হচ্ছে ফুল স্টপ, 2 নম্বরে লিখেছি কোশ্চেন মার্ক এবং 3 নম্বরে লিখেছি এক্সক্লেমেটরি চিহ্ন এবং 4 নম্বর কমা, 5 নম্বর হাইফেন, ড্যাশ, সেমিকোলন, অ্যাপোস্ট্রফি, কোলন, ইনভার্টেড কমা। এই জিনিসগুলো ব্যবহার তোমরা বেশি বেশি পাবা এবং এগুলি তোমাদেরকে ব্যবহার করতে হবে পরীক্ষার হলে, বাস্তবে এবং পড়াশোনায়। চলো এবার আমরা এগুলোর ব্যবহার নিয়ে একটু কথা বলবো। এগুলোর কি নিয়ে কথা বলবো? এগুলোর ব্যবহার নিয়ে একটু কথা বলবো আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা। প্রথমেই কথা বলবো ইউজ অফ ফুল স্টপ নিয়ে। ইউজ অফ ফুল স্টপ।
use of full stop. এই ফুল স্টপ ধারা ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়। এই ফুল স্টপ আমরা এটা কিছু বুঝতে না বলে দেখি ফুল স্টপ। আরে ভাই ফুল স্টপ কি? ফুল স্টপ মানে সম্পূর্ণভাবে থেমে যাওয়া। ফুল ফুল মানে সম্পূর্ণ, স্টপ মানে থেমে যাওয়া। সম্পূর্ণভাবে থেমে যাওয়ার ক্ষেত্রে এই ফুল স্টপ ব্যবহৃত হয়। এই ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ আমাদের যতগুলো পাংচুয়েশন আছে যেখানে একটু করে থামতে হয় সবগুলো থামার ক্ষেত্রে সবচেয়ে বেশি থামবো, সম্পূর্ণভাবে থেমে যাব, ফুললি থেমে যাব, সেটা হচ্ছে ফুল স্টপ। এটা সম্পূর্ণভাবে থামার জন্য আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ আর হচ্ছে অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সের শেষে, অপটেটিভ সেন্টেন্সের শেষে এই ফুল স্টপ হয়। 2 নাম্বার abbreviations, abbreviation অর্থাৎ সংক্ষিপ্ত নাম, অর্থাৎ কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর, সংক্ষিপ্ত রূপের পর ফুল স্টপ, সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ। যেমন বিএ, ইউএসএ, ডক্টর। সুপ্রিয় শিক্ষার্থীরা, my students, please look at the board very attentively and listen to me very carefully because it is one of the most important classes for you. It is not only important for the students of class 10 but also it is equally important JSC to HSC and all classes of English learners who are interested to learn in English, because when you write something in English, when you speak in English, you must need punctuation. Okay? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে ফেলো। আমি কথা বলতে থাকি তার মাঝে তোমরা লিখে ফেলো। তাহলে এই যে আমরা ফুল স্টপটা কোথায় ব্যবহার করব? ফুল কথাটি তারা বোঝা যাচ্ছে, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, ফুল মানে হচ্ছে সম্পূর্ণ। এই ফুল স্টপ দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করা হয়, একেবারে থেমে যাওয়া হয়। আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। আমরা জানি অর্থগতভাবে সেন্টেন্স কয় প্রকার? 5 ধরনের সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই 5 ধরনের সেন্টেন্সের মধ্যে 3 ধরনের সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো গণনামূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য, অপটেটিভ প্রার্থনামূলক বাক্য। এই ধরনের এই 3 প্রকার সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। এবং অ্যাব্রিভিয়েশন অর্থাৎ বড় ওয়ার্ডকে যখন আমরা সংক্ষেপে লিখি, যেমন বিএ, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর না লিখেছি বি। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটাকে আমরা সংক্ষেপে লিখেছি ডিআর, মানে ডক্টর। ডক্টরকে আমরা সংক্ষেপে লিখেছি ডিআর। এদেরকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। বড় ওয়ার্ডকে সংক্ষেপে সহজে লিখতে আমরা এই ধরনের অ্যাব্রিভিয়েশন ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশনের শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি, নিশ্চয়ই আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি যে কোথায় কিভাবে আমরা এই ফুল স্টপ ব্যবহার করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা ফুল স্টপ নিয়ে কথা বলা শেষ করলাম।
এখন আরেকটি বিষয় নিয়ে কথা বলে দেখি। ফুল স্টপের পরে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটা আমি মুখে মুখে বলে দেই, তোমরা লিখে ফেলো। এটা খুব সহজ বিষয়। আমরা জানি কোনো কিছু প্রশ্ন করার জন্য এই কোশ্চেন মার্ক ব্যবহার করা হয় সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই চিহ্ন বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই কোশ্চেন মার্ক ব্যবহৃত হয়। যেমন ডু ইউ লাইক সুমন স্যার? তুমি কি সুমন স্যারকে পছন্দ করো? না, আমি সুমন স্যারকে পছন্দ করি না, তবে সুমন স্যারের ক্লাস পছন্দ করি নাকি? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? কোথায় যাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে এই কোশ্চেন মার্ক বসে, প্রশ্নবোধক সেন্টেন্সের শেষে এই কোশ্চেন মার্ক বসে। এটা তোমরা জানো, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না। তোমরা দ্রুত খাতায় তুলে নাও, কারণ অবশ্যই তোমাদেরকে এইচডব্লিউ দিতে হবে। অবশ্যই তোমাদেরকে এইচডব্লিউ দিতে হবে। এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক নিয়ে এখন কথা বলবো। এক্সক্লেমেশন মার্ক নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এটা লিখে ফেলেছো। এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্কটা কি? এক্সক্লেমেশন মার্ক হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এটা বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এবং ইন্টারজেকশনের পরে, ইন্টারজেকশন এর পরে, ইন্টারজেকশনের পরে এক্সক্লেমেটরি মার্ক বসে। এক্সক্লেমেটরি মার্ক how fine the bird is. Class, Amanda. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দ্রুত লিখতে হবে। এরপরে আমার আরো একটি ক্লাস আছে, সেই ক্লাসে অংশগ্রহণ করব, অনলাইন ক্লাস। তাহলে এক্সক্লেমেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন, যেখানে আশ্চর্য প্রকাশিত হয়, যেখানে বিস্ময় প্রকাশিত হয়, ও কি সুন্দর পাখি। এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমরা এই এক্সক্লেমেটরি চিহ্ন বসাবো। হাউ ফাইন দ্য বার্ড ইজ, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছি এবং বলেছি কি ইন্টারজেকশন, যে আমাদের ইন্টারজেকশন ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা শেষে যেখানে আমরা ব্যবহার করে দেখি এলাস, আনন্দা, এলাস। এই দেখো এলাসের শেষে আমরা এই এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার করেছি। স্পষ্ট দেখা যাচ্ছে? Any problem? If you face any problem, you can inform me through using your comment box, because it is a live session, it is not a still video. Clearly দেখা যাচ্ছে বোর্ডে লেখা? স্পষ্ট দেখা যাচ্ছে? Okay, thank you very much, my dear beloved students and my dear viewers. তাহলে এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি চিহ্ন আমরা কোথায় ব্যবহার করব? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে অথবা ইন্টারজেকশনের পরে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করব। ওকে, আমরা এটা এখন লিখে ফেললাম। এ পর্যায়ে আমরা আলোচনা করব কমা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কমা, এটার ব্যবহার অনেক বেশি। এই কমা নিয়ে, কমাটা আমরা কোথায় ব্যবহার করব? সেন্টেন্সের মধ্যে একটি পার্শ্ব অফ স্পিচ যুক্ত, সেন্টেন্স এর
সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ যুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে, দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথমে সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয়। প্রথমে সবগুলোকে কমা দ্বারা আলাদা করা হয় এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত হয়। ঠিক আছে? এবং শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত হয়। শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত হয়। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ যুক্ত, মানে একই ধরনের পার্টস অফ স্পিচ, হয় নাউন কিংবা প্রোনাউন, এগুলো আর কি। সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ যুক্ত দুইয়ের অধিক অনেকগুলো ওয়ার্ড যদি পাশাপাশি বসে, তাহলে প্রত্যেকটাকে আমরা কমা কমা দিয়ে লিখে শেষের দুইটাকে আমরা এন্ড লিখতে পারি। যেমন আমরা যদি লিখি যে, উদাহরণস্বরূপ আমরা একটা সেন্টেন্স লিখি, সবুজ, বাবুল, বাচ্চু, আব্বাস, রুমান, সুমন and মিজান আর ব্রাদার্স। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো নাউন লিখেছি এবং কয়েকজন ভাইয়ের নাম লিখেছি। এই ধরনের কয়েকটা নাউন, এখানে ভাইটাই বড় কথা না, এখানে বড় কথা হচ্ছে একই পার্টস অফ স্পিচ যুক্ত ওয়ার্ড, একই পার্টস অফ স্পিচ যুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড যখন আমরা পাশাপাশি লিখব, তখন প্রত্যেকটিকে কমা দিয়ে আলাদা করব এবং শেষের দুটিকে এন্ড দিয়ে লিখব। যেমন সবুজ, বাবুল, বাচ্চু, আব্বাস, রুমান, সুমন এন্ড মিজান আর ব্রাদার্স। এখানে দেখো সবুজ, বাবুল, বাচ্চু, আব্বাস, রুমান, এগুলোকে আমরা কমা কমা দিয়ে আলাদা করেছি এবং লাস্টের দুইটা সুমন এন্ড মিজান। এরকম ভাবে একই পার্টস অফ স্পিচ যুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড যখন আমরা পাশাপাশি লিখব, তখন একটি থেকে আরেকটিকে কমা দিয়ে আলাদা করব এবং শেষের দুটিকে এন্ড দ্বারা আলাদা করব। ক্লিয়ার? লিখেছো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সবাই লিখেছো তো? দ্রুত লিখে ফেলো। তাহলে কমার আরেকটি ব্যবহার আমি দেব, কেস ইন অ্যাপোজিশন। কমার আরেকটি ব্যবহার হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। কমার আরেকটি ব্যবহার কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশনটা কি আমাদের বুঝতে হবে। অনেক সময় একটা সেন্টেন্সের মধ্যে আলাদা কোনো সেন্টেন্স না লিখে ওই সেন্টেন্সের মধ্যেই কোনো একটি তথ্য আমরা ঢুকিয়ে দিই নাউন সম্পর্কে, সেটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। যেমন মিস্টার মঞ্জুর আলম ইজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। মিস্টার মঞ্জুর আলম ইজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক, একজন কঠোর প্রশাসক মিস্টার মঞ্জুর আলম। এই যে তার সম্পর্কে একটা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সের মধ্যে উনি সম্পর্কে একটু বাড়তি তথ্য তার নামের পরে আমরা দিয়ে দিতে পারি কমা দিয়ে। এটিকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। যেমন এটা আমরা তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। এই সেন্টেন্সটাকে যদি এখন আমরা লিখি, মিস্টার মঞ্জুর আলম
headmaster of BADC High School, headmaster of BADC High School, comma B, is a strict administrator. Is a strict administrator. এই যে দেখো সেন্টেন্সটা, আমরা যে আগের সেন্টেন্সটা লিখেছিলাম মিস্টার মঞ্জুর আলম ইজ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর, মিস্টার মঞ্জুর আলম সম্পর্কে আমরা একটা কথা বলেছি। এই কথাটাই কিন্তু এইখানে এই কথার যে ভাবার্থ, এই কথা বলার যে উদ্দেশ্য, এই কথার যে অর্থ, সেটাই কিন্তু এখানে নিহিত আছে। শুধুমাত্র এই নামের পরে মিস্টার মঞ্জুর আলম স্যারের যে সম্পর্কে একটু বাড়তি তথ্য দিয়ে দিলাম যে তিনি বিডিসি হাই স্কুলের হেডমাস্টার। এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হয় দুই পাশে দুটি কমা দিয়ে। আমার বিষয় হচ্ছে অ্যাপোজিশন করানো নয়, আমার বিষয় হচ্ছে কি, আমার বিষয় হচ্ছে কমাটাকে তোমাকে বোঝানো। এরকম ভাবে যখন কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তির সম্পর্কে বাড়তি তথ্য আমরা প্রদান করব, সেই বাড়তি তথ্যের দুই পাশে দুটি কমা ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে মিস্টার মঞ্জুর আলম হেডমাস্টার অফ বিএডিসি হাই স্কুল ইজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। যদি এখানে দুটি কমা না দিতাম তাহলে সেন্টেন্সটা কেমন হয়ে যেত? সেন্টেন্সে কোনো এক্সপ্রেশন আসতো, বরং যদি ভুল সেন্টেন্সে পরিণত হতো। এটাকে বলা হয় অ্যাপোজিশন। তাহলে কমা আমরা কোথায় ব্যবহার করব? একই পার্শ্ব স্পিচ যুক্ত দুই ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রত্যেকটিকে আমরা কমা দিয়ে আলাদা করব। এবং এই অ্যাপোজিশনের ক্ষেত্রে যেমন মিস্টার মঞ্জুর আলম হেডমাস্টার অফ বিএডিসি হাই স্কুল, তাই বাড়তি তথ্য দিয়েছি এই মঞ্জুর আলম সম্পর্কে, তার দুই পাশে দুটি কমা দিয়ে ইজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। কথা বুঝছো নাকি বুঝো না? এই হলো আমাদের কমার বিষয়। ঠিক আছে, তারপরে আলোচনা করব আমরা এখন এই কমা। আরেকটা ক্ষেত্রে কমা ব্যবহৃত হয়, আরেকটি কথা আমরা লিখি নাই, আরেকটি কথা ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় ডাইরেক্ট স্পিচে। রিপোর্টিং ভার্বের পর ডাইরেক্ট, আমরা যখন নারেশনে দেখি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে, রিপোর্টিং ভার্বের পর কমা বসে। যেমন হি সেড টু মি, সে আমাকে বলেছিল Tumsa is my favorite English teacher. Favorite English teacher. Tumsa is my favorite English teacher. Direct speech এ রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। যেমন he said to me, this is an example of direct speech. আমরা যে ন্যারেশন করে থাকি, এই ন্যারেশন করার ক্ষেত্রে দেখবা যে এই আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে কমা বসে, তাই না? তাহলে কমার ক্ষেত্রগুলো বুঝতে পেরেছো? তাহলে কমার এখানে যে তিনটা ক্ষেত্র দিয়েছি খুব ভালোভাবে তোমরা বোঝার কথা। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আর কথা হবে না, বুঝতে পারবো। দ্রুত লিখো, দ্রুত। এরপরে আমার আরো একটি ক্লাস আছে, একটু দ্রুত লিখে ফেলো। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর কমা বসে থাকে। হি সেড টু মি, সুমন স্যার ইজ মাই ফেভারিট ইংলিশ টিচার। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব হাইফেন, ইউজ অফ হাইফেন। এই কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন ফাদার ইন ল, মাদার ইন ল, এই শ্বশুর শাশুড়ি, এই কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে কম্পাউন্ড ওয়ার্ড যুক্ত ওয়ার্ডগুলো আছে। এই কম্পাউন্ড ওয়ার্ড, হ্যাঁ, ফাদার মানে তোমার জন্মদাতা বাবাটা, সেই বাবা আর কি, বউয়ের বাপ, ফাদার ইন ল মানে যোগ করে দিছি। মাদার ইন ল শাশুড়ি, উনিও মা,
কিন্তু জন্মদাত্রী মানে আসল মানে আরেকজনের মা যুক্ত করে তোমার মা বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই কম্পাউন্ড ওয়ার্ডগুলোকে যুক্ত করতে ক্ষেত্রে আমরা এই হাইফেন ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন যাই হোক এগুলি তোমরা বুঝবা, যেটা নিয়ে তোমাদের সবচেয়ে বেশি পরীক্ষায় এসে থাকে আরো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা নিয়ে এখন কথা বলবো। ইনভার্টেড কমা, হ্যাঁ ইনভার্টেড কমাটা কি তোমরা জানো, একটু আগে আমরা লিখেছি যে ন্যারেশনে আমরা ইনভার্টেড কমা দেখে থাকি। বক্তা যখন কোনো কথা হুবহু প্রকাশ করে থাকে সেটা আমরা ডাইরেক্ট স্পিচে লিখে থাকি এবং ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়। ডাইরেক্ট স্পিচের পূর্বে এবং পরে, ডাইরেক্ট স্পিচ এর ডাইরেক্ট স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। 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 ডাইরেক্ট স্পিচের পূর্বে এবং পরে, যেমন he said to me, where are you going? Where are you going? He said to me, where are you going? ঠিক আছে, আবার যখন কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতে, কোনো কোট করতে আর কি, কোট করতে কোনো নাম বা শব্দ উদ্ধৃত করতেও কিন্তু এটা বসে থাকে। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। প্রিয় শিক্ষার্থীরা, please look at the board and listen to me very attentively what I am saying. It's a very important class for you. তাহলে ইনভার্টেড কমা আমরা কোথায় বসাবো? ডাইরেক্ট স্পিচের পূর্বে এবং পরে। যে আমরা যখন ন্যারেশন লিখে থাকি, we know that there are two kinds of speech, direct speech and indirect speech. When we write direct speech, যখন আমরা কোনো বক্তার কথাকে কোট করব, কোটেশন করব, ডাইরেক্ট লিখব, সরাসরি লিখব, সেক্ষেত্রে ডাইরেক্ট স্পিচটির পূর্বে এবং পরে। যেমন he said to me, সে আমাকে যেই কথাটা বলেছিল সেই কথাটাই এখানে তুলে ধরেছি, হুবহু তুলে ধরেছি। এটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচের পূর্বে মানে শুরুতে এবং শেষে ইনভার্টেড কমা বসেছে। ইজ ইট ক্লিয়ার? 2 নম্বর বিষয়, কোন নাম বা শব্দ উদ্ধৃত করতেও কিন্তু এটা বসে। যেন আমরা একটা বিশেষ নাম বললাম যে হ্যামলেট। হ্যামলেট দ্বারা তো লেখলে অনেকে বুঝবে না যে হ্যামলেট দ্বারা কি বুঝেছি। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়রের একটি বিখ্যাত প্লে, হ্যাঁ, সেজন্য লিখলাম হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়র। আমার কথাটা বুঝতে পেরেছ? তাহলে এই হলো আজকের ক্লাসে আমাদের পাংচুয়েশন নিয়ে আলোচনা। আমরা এর পরের ক্লাসটিতে আলোচনা করব ক্যাপিটালাইজেশন নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা পরের ক্লাসটা অবশ্যই অপেক্ষা করবা। 2-1 দিনের মধ্যেই 10ম শ্রেণীর পরের ক্লাসটি আমার রুটিনে আছে। পরের ক্লাসে আমি ক্যাপিটালাইজেশন নিয়ে কথা বলবো। তার আগে তোমাদেরকে এইচডব্লিউ দিলাম। আজকের ক্লাসে সিডব্লিউ অনুযায়ী আজকের ক্লাসে যা যা পড়িয়েছি, এটা গুরুত্বপূর্ণ ক্লাস। আমি কিন্তু প্রত্যেকটা ছেলেকে আমি দেখবো, মেয়েকেও দেখবো, আমি ফোন দেবো প্রয়োজনে যে কাজ করবা না। প্রত্যেকটা শিক্ষার্থী আজকের ক্লাসে যা যা পড়িয়েছি, এখন দেখো নাই, ক্লাস পরে দেখো, বিকালে দেখো, কোনো অসুবিধা নাই। কিন্তু ক্লাস দেখার সাথে সাথে যা যা মুখে বলেছি, যা যা লিখেছি, যা যা পড়িয়েছি তা পরিষ্কারভাবে খাতায় লিখে ছবি তুলে কমেন্টে আপলোড করতে হবে। এটাই তোমাদের এই জন্য। এবং যাদের কাজ সুন্দর হবে তাকে ঘোষণা করা হবে স্টুডেন্টস অফ দ্য ডে হিসেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানেই শেষ করছি। ভালো থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।